হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের চিন্ময় স্যার। তো চলছিল আমার পলিটির যুগেগা নেই সিরিজ। তো দেখো আমি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কাউন্সিলর মিনিস্টার, প্রাইম মিনিস্টার এগুলো সব আমি শেষ করে দিয়েছি। তো আজকের মূলত লোকসভা, রাজ্যসভা এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তোমরা যারা সামনে WBCS এর মেন্স দেবে এবং WBCS এর প্রিলিমিনারি দেবে সহ অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য, ঠিক আছে, এই সিরিজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা ভিডিও খুব মন দিয়ে দেখো। ইন্ডিয়ান পলিটি থেকে তোমরা সবকটা কোশ্চেন কিন্তু কমন পাবে, আমি একদম তোমাদেরকে এনশিওর করতে পারি। ঠিক আছে, টপ কোয়ালিটির কোশ্চেন আছে এখানে এবং বিভিন্ন পরীক্ষায় আমি এখানে মেনশান করে দিয়েছি প্রত্যেকটা কোশ্চেনের পাশে যেই পরীক্ষায় যে কোশ্চেনগুলো যেগুলো আসে আমি সেগুলোকে ইন ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তো চলো আজকের আমি যে কোশ্চেনগুলো রেখেছি পার্লামেন্টের উপর ভিত্তি করে প্রচুর আছে। পার্লামেন্টের বিল থেকে শুরু করে মোশন থেকে শুরু করে পার্লামেন্টারি কমিটি, এগুলো সমস্ত কিছুই এর মধ্যে আসবে। ঠিক আছে, তো নাম্বার অফ কোশ্চেন যেহেতু অনেক বেশি আছে, তো আমি বেশ কয়েকটা পার্টে আমি এই ভিডিওটা করছি। ঠিক আছে, তো তোমরা এটা রেগুলারলি এটা ফলো করতে থেকো। প্রথম কোশ্চেন কি বলছে, হুইচ কমিশন হ্যাজ এক্সামাইন্ড দ্য সেন্টার স্টেট রিলেশন। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা WBCS এর মেন্স 2021-এ এসছে এবং 14-তে এসছে। আনসার কি হবে? সারকারিয়া কমিশন। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটা কথা বলি, শোনো, ইম্পর্টেন্ট একটা কথা। আমাদের সংবিধানের প্রচুর কনস্টিটিউশনাল বডি আছে, মানে আমাদের সংবিধানে উল্লেখ আছে এরকম বডিগুলোকে আমরা কনস্টিটিউশনাল বডি বলি। যেমন ধর ইলেকশন কমিশন, ফাইন্যান্স কমিশন, ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন যেগুলো আছে সবকটা। কিন্তু আরও একটা কনস্টিটিউশনাল বডি আছে, তার নাম হচ্ছে কি ইন্টার স্টেট কাউন্সিল। ঠিক আছে, ইন্টার স্টেট কাউন্সিল কত নম্বর আর্টিকেল আছে? এটা হচ্ছে আর্টিকেল 263-তে। কিন্তু মজার বিষয়টা কি জানো, বলা হয় যে ইন্টার স্টেট কাউন্সিলটা একটা পার্মানেন্ট কনস্টিটিউশনাল বডি নয়। ঠিক আছে, অ্যাকর্ডিং টু নিডস আমরা এই ইন্টার স্টেট কাউন্সিল বানাই, তাই না? এই অ্যাকর্ডিং টু নিডস আমরা বানাই। তো বানাতে পারে কে? এটা বানাতে পারে ওয়ান অ্যান্ড অনলি প্রেসিডেন্ট। ঠিক আছে, ওয়ান অ্যান্ড অনলি প্রেসিডেন্ট, টাইম টু টাইম। মাথায় রাখো, প্রেসিডেন্ট বানাবে টাইম টু টাইম। ওকে, আচ্ছা, তো প্রথমবারের জন্য আমরা তৈরি করেছিলাম এই সারকারিয়া কমিশনের রেকমেন্ডেশনে। কবে রেকমেন্ডেশন দিয়েছিল বা অ্যাপয়েন্ট করেছিলাম কবে? এটা অ্যাপয়েন্ট করেছিলাম 1983-তে। এটা ইটসেলফ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর এই ইন্টার স্টেট কাউন্সিলের এক্স অফিসিও চেয়ারম্যান হয় কে? তিনি হয় প্রাইম মিনিস্টার। মাথায় রেখো, এই ইন্টার স্টেট কাউন্সিলের এক্স অফিসিও চেয়ারম্যান হন কে? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, যদি ইন্টার স্টেট কাউন্সিলের কোনো স্ট্যান্ডিং কমিটি থাকে, স্ট্যান্ডিং কমিটি মানে কোনো পার্মানেন্ট কমিটিকে আমরা স্ট্যান্ডিং কমিটি বলি। ঠিক আছে, তাহলে ওই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কে হবে? ইউনিয়ন হোম মিনিস্টার। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডিং কমিটি অফ ইন্টার স্টেট কাউন্সিল, ঠিক আছে, তার চেয়ারম্যান কে হবে? বললাম হোম মিনিস্টার। ঠিক আছে, হোম মিনিস্টার। তো এই কয়েকটা কথা তোমরা মাথায় রেখো, ভুলে গেলে চলবে না। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাই। দ্য 10th শিডিউল টু দ্য কনস্টিটিউশন ইজ রিলেটেড টু। ঠিক আছে, তো 10th শিডিউলে কি আছে জানতে চেয়েছে। আচ্ছা বলো তো, 10th শিডিউলে মানে আমরা দেখো কি অ্যান্টি ডিফেকশন আছে। এটা তো আমরা অলরেডি জানি, খুব ফেমাস একটা জিনিস। কত নম্বর আর্টিকেল আছে জানো? এটা আছে আর্টিকেল 102-এর ক্লজ 2-তে। ঠিক আছে, তো অ্যান্টি ডিফেকশন কোথায় আছে? ডিফেকশন, রাইট। আচ্ছা, বি উইল বি দ্য রাইট আনসার। আচ্ছা, এই অ্যান্টি ডিফেকশনের যে কেসটা, এটা অ্যাড হয়েছিল কবে? এটা অ্যাড হয়েছিল থ্রু 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1985-এ। ওকে, আর তখন প্রাইম মিনিস্টার কে ছিল? তখন প্রাইম মিনিস্টার ছিল রাজীব গান্ধী। মাথায় রাখো, রাজীব গান্ধী প্রাইম মিনিস্টারশিপ যখন ছিল তখনই অ্যান্টি ডিফেকশনটা অ্যাড করা হয়েছে। কোথায়? 10th শিডিউলে। আর যদি তোমাদেরকে কখনো পরীক্ষায় জানতে চায় অরিজিনালি 10th শিডিউলে কি ছিল, ঠিক আছে, অরিজিনালি, ওকে, তাহলে মাথায় রাখো অরিজিনালি 10th শিডিউলে ছিল সিকিম রিলেটেড প্রভিশন। ঠিক আছে, সিকিমকে আমরা অ্যাসোসিয়েট স্টেটের মর্যাদা দিয়েছিলাম। ওকে, পরে সেটাকে আমরা তুলে দিই এবং সেই 10th শিডিউলটা খালি পড়েছিল 1985-এ যখন আমরা অ্যান্টি ডিফেকশনটা করি, তখন আমরা 10th শিডিউলে আমরা দিই। তো অরিজিনালি কিন্তু 10th শিডিউলে কি ছিল? সিকিম রিলেটেড প্রভিশন ছিল। ঠিক আছে, তো মাথায় রাখো একটুখানি, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি হ্যাজ মেম্বার্স ফ্রম। ওকে, দেখো আমাদের পার্লামেন্টারি, আমাদের কিছু কমিটি আছে। ঠিক আছে, কিছু কমিটি আছে বা পার্লামেন্টারি কমিটি অফ লোকসভা, ওকে, পার্লামেন্টারি কমিটি অফ রাজ্যসভা, আর একটা বলা হয় কি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। একটুখানি মন দিয়ে শুনবে তোমরা যারা একটু সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো।
দেখো যে লোকসভা যে পার্লামেন্টারি কমিটি যেগুলো থাকে, তো তাদেরকে এই সমস্ত পার্লামেন্টারি কমিটির মেম্বার এবং চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করে স্পিকার, ঠিক আছে? তো স্পিকার। আর রাজ্যসভার যদি হয় পার্লামেন্টারি কমিটি, তাহলে অ্যাপয়েন্ট করবে কে? চেয়ারম্যান, স্বাভাবিক, এগুলো ইটসেলফ আসে। আর জয়েন্ট পার্লামেন্টারি কমিটি মানে যে পার্লামেন্টারি কমিটিতে লোকসভা এবং রাজ্যসভা দুজন থেকেই, মানে দুটো হাউস থেকেই রিপ্রেজেন্টেটিভ থাকবে, ঠিক আছে? তাকে আমরা বলি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। যেমন ধরো প্যাক, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, ঠিক আছে? এটা একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। আচ্ছা, বাই দা ওয়ে আমি আসছি। তো এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে চেয়ারম্যান হবে, ঠিক আছে, যে চেয়ারম্যান হবে তাদেরকেও অ্যাপয়েন্ট করবে কে? সেটাও অ্যাপয়েন্ট করবে কিন্তু স্পিকার অফ লোকসভা, ঠিক আছে? স্পিকার অফ লোকসভা, এটা মাথায় রেখো। আচ্ছা, এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে লোকসভা এবং রাজ্যসভা থেকে যে রেশিওতে যায় সদস্যগণ, সেটা হচ্ছে 2:1 রেশিওতে, ঠিক আছে? দুজন লোকসভা থেকে গেলে একজন রাজ্যসভা থেকে যাবে। ওকে, আচ্ছা চলো, এরপরে আমরা আরো প্রচুর এমসিকিউ রেখেছি, সেখান থেকে এমনি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি হ্যাজ মেম্বার্স ফর্ম। তাহলে পাবলিক অ্যাকাউন্ট কমিটি মানে কি বলে? একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, তার মানে দুটো হাউস থেকেই থাকবে, তাই না? বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট ইজ দ্য রাইট আনসার। একটা কথা মাথায় রেখো, এই পাবলিক অ্যাকাউন্ট কমিটি, ঠিক আছে, কি করে না, ক্যাগ যে রিপোর্ট দেয় না পার্লামেন্টে, ক্যাগ যে রিপোর্ট দেয় কাকে? প্রেসিডেন্ট কি করে? ওইটা পার্লামেন্টে উত্থাপন করে। তো ওই ক্যাগের রিপোর্টটাকে অ্যাকচুয়ালি পাবলিক অ্যাকাউন্ট কমিটি কি করে? খতিয়ে দেখে, ঠিক আছে? তো আর একটা কথা বলে রাখি, ক্যাগকে বলা হয় প্যাকের ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। ওকে, আর একটা কথা বলে রাখি, শুনে রাখো, এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির যে কিনা চেয়ারম্যান হবে, ঠিক আছে, যে চেয়ারম্যান হবেন, তো সেটা বিরোধী দলের কেউ হবে। এবারে বিরোধী দলনেতা হতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? বিরোধী দল থেকে বিলং করলেই হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এটা কিন্তু স্টেটের জন্য সত্যি কথা। হ্যাঁ, প্রোরোগেশন অফ দ্য হাউস মিনস। ওকে, প্রোরোগেশন বলতে কি বোঝায়? দেখো, প্রোরোগেশন আর একটা হয় ডেজলিউশন, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। প্রোরোগেশনের মধ্যে ধরে নাও একটা নর্মালি হয় যে একটা হাউস সেশন চলছে, নর্মালি সেই হাউসটার টেনিওর শেষ হয়ে গেছে, ওকে, তাহলে বলা হয় যে হাউসটা প্রয়োগ করে গেছে। আদারওয়াইজ একটা সেশন চলাকালীনও কিন্তু হাউসকে প্রয়োগ করা যেতে পারে। হাউসকে প্রয়োগ করা যেতে পারে মানে একটা হাউসের যে সেশন চলে না, সেই সেশনটাকে বাদ দিয়ে দেওয়া হয় পুরোপুরি। আইদার সেশনটা টেনিওর কমপ্লিট হয়ে গেছে বলে শেষ হয়ে যায়, বা তাকে বাদ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এই প্রোরোগেশন করে কে? দেখো, এই প্রোরোগেশন করে হচ্ছে প্রেসিডেন্ট, মাথায় রেখো, প্রেসিডেন্ট করতে পারে। আচ্ছা, তাহলে প্রোরোগেশন কখন করা হবে বা কোনটাকে বলবো চারটের মধ্যে? দ্য হাউস হ্যাজ বিন ব্রট ইনটু সেশন হবে না, তাই না? এটাকে সামন করা বলা হয়। দ্য হাউস ইটসেলফ স্ট্যান্ডস টার্মিনেটেড, তারপরে দ্য সেশন অফ দ্য হাউস হ্যাজ বিন টার্মিনেটেড, ঠিক আছে? সেশন, একটা পার্টিকুলার সেশনকে যখন টার্মিনেট করা হবে, ঠিক আছে, তো সেটাকে বলা হয় যে প্রোরোগেশন হলো। আর যদি হাউসটাকেই টার্মিনেট করে দিই, তাই না, সেটা স্পেসিফিক্যালি বলতে গেলে লোকসভার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, তো সেটাকে আমরা ডেজলিউশন বলি, প্রোরোগেশন না, ঠিক আছে? তো ডেজলিউশন মানে পুরো এন্টায়ার কাউন্সিল অফ মিনিস্টার্স নিডস টু রিজাইন, একদম পুরোপুরি ভেঙে যাবে হাউসটা। চলো নেক্সট কোশ্চেনে যাই। মানি বিল ইজ গিভেন আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তো মানি বিল কত নম্বর আর্টিকেলে আছে? খুবই সহজ একটা প্রশ্ন, আর্টিকেল 110-এ আছে, ঠিক আছে? এবারে কোনো একটা বিল মানি বিল কিনা সেটা ডিসাইড করে কে? সেটা ডিসাইড করে লোকসভার যিনি স্পিকার, তো তিনি ডিসাইড করেন, ঠিক আছে? মাথায় রাখো, এবং তার যে ডিসিশনটা সেটা কোনো কোর্টে গিয়ে কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। রাজ্যসভা ক্যান ডিলে দ্য মানি বিল, ঠিক আছে, তো রাজ্যসভা একটা মানি বিল কতদিন ডিলে করতে পারে? কতগুলো পরীক্ষায় এসছে দেখেছো? আচ্ছা, তো কতদিনের জন্য ডিলে করতে পারে? ম্যাক্সিমাম 14 ডেজ। ওকে, রাজ্যসভা অ্যাকচুয়ালি কি করতে পারে? মানি বিল সবসময় যেন লোকসভাতেই উত্থাপন হবে, এটা একদম এদিক ওদিক হয়ে যাক, ক্ষতি নেই, লোকসভাতেই মানি বিল উত্থাপন হবে। এবার মানি বিল লোকসভা থেকে উত্থাপিত হয়ে যাওয়ার পরে যখন রাজ্যসভাতে যায়, রাজ্যসভা কাছে কোনো চয়েস থাকে না, ঠিক আছে? তো সে তো না তো অ্যামেন্ড করতে পারে, না তো রিজেক্ট করতে পারে। ওকে, রাজ্যসভা যেটা করতে পারে সেটা হচ্ছে রেকমেন্ড দিতে পারে, কিছু প্রস্তাব দিতে পারে। লোকসভা সেটা শুনতেও পারে, নাও শুনতে পারে। ওকে, আর মানি বিল যদি রাজ্যসভা 14 দিনের বেশি আটকে রাখে, তাহলে ধরে নেওয়া হয় যে মানি বিল পাস হয়ে গেছে, হ্যাঁ, এবং রাজ্যসভা থেকে। ওকে, তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে মানি বিল একটা স্পেশাল টাইপ অফ বিল। ওকে, এবং মানি বিলে কোনো জয়েন্ট সিটিং এর মামলা কিন্তু নেই। ওকে, তো এই কয়েকটা কথা মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য ইন্ডিয়ান বাজেট ইনক্লুডস, তো ইন্ডিয়ার বাজেটে কি কি আছে? দেখো, বাজেট টার্মটা আমাদের সংবিধানে কোথাও লেখা নেই
যেটা আছে সেটা হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা, এটা আছে আর্টিকেল 112-তে, ঠিক আছে। আচ্ছা, তো বাজেটের ভিতরে কি কি আছে? রিভাইজ এস্টিমেট ফর দ্য কারেন্ট ইয়ার, যে ইয়ারটা চলছে তার রিভাইজ এস্টিমেট করা, হ্যাঁ অবভিয়াসলি আছে। তারপরে বলছে বাজেট এস্টিমেটস অফ দ্য ফলোয়িং ইয়ার, এটাও অবভিয়াসলি হবে। অ্যাকচুয়াল ফিগার্স অফ দ্য প্রিসিডিং ইয়ার, ও ইয়াস, তিনটেই হবে, আগের বছর, এই বছর এবং সামনের বছর, তিনটে বছরই আমরা কিন্তু এটা করি, রিভাইজ করি, ঠিক আছে। তো অবভিয়াসলি তো অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাই। আওয়ার ফাইন্যান্সিয়াল সিস্টেম হ্যাজ প্রোভাইডেড ফর দ্য ট্রান্সফার অফ রিসোর্সেস ফ্রম দ্য সেন্টার টু দ্য স্টেটস। একদম আমরা দেখি যে সেন্টার স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশন আছে, ঠিক না? তো সেন্টার থেকে স্টেটের দিকে আমরা রিসোর্সকে আমরা ট্রান্সফার করব। দ্য ইম্পর্টেন্ট মিনস অফ রিসোর্স ট্রান্সফার, তো কী কীভাবে আমরা দিতে পারি জানতে চেয়েছে। ট্যাক্স শেয়ারিং, হ্যাঁ করা হয়, অবভিয়াসলি করা হয়। গ্র্যান্ট ইন এইড, অবভিয়াসলি আর্টিকেল 275 আছে, আর্টিকেল 282 আছে, অবভিয়াসলি হবে। তো মোর দ্যান 2 আনসার মানে তো লোন তো অবভিয়াসলি হবে, ঠিক আছে। আর তাহলে আনসার কি হবে আমাদের? অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পার্লামেন্টারি কমিটিজ কনসিস্ট এক্সক্লুসিভলি অফ মেম্বার্স অফ লোকসভা, ঠিক আছে। তো বলছে কোন পার্লামেন্টারি কমিটিতে শুধুমাত্র লোকসভারই মেম্বার আছে। আমি একটু আগে বলেছিলাম না, 3খানা আছে, ঠিক আছে। তার মানে এটা শুধুমাত্র পার্লামেন্টারি কমিটি অফ লোকসভা, লোকসভারই আছে আর কি মেম্বার থাকবে। সেটা হচ্ছে এস্টিমেট কমিটি, মাথায় রেখো, ঠিক আছে। এস্টিমেট কমিটি এটা কিন্তু সব থেকে বড় পার্লামেন্টারি কমিটি, ইজ দ্য লার্জেস্ট পার্লামেন্টারি কমিটি, ওকে। মেম্বার কতজন আছে জানো? মেম্বার আছে 30 জন, ঠিক আছে। মাথায় রেখো, প্রত্যেকেই নেওয়া হয় কোথা থেকে? লোকসভা থেকেই নেওয়া হয়, ওকে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, আর কয়েকটা কথাই সম্পর্কে বলে রাখি। পাবলিক অ্যাকাউন্ট কমিটি সম্পর্কে তোমাদেরকে আমি বললামই। তো পাবলিক অ্যাকাউন্ট কমিটি তৈরি করা হয়েছিল মন্টেগু চেমসফোর্ড যে অ্যাক্ট 1919 সালে, সেটা দিয়ে প্রথম তৈরি করা হয়েছিল 1921 সালে, ঠিক আছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি, বাকিগুলো তো আমি একটু আগে বললামই। কমিটি অফ পাবলিক আন্ডারটেকিংস, এটার কথা মাথায় রাখবে, এটা স্পেশাল টাইপ অফ কমিটি, ঠিক আছে। এটা একটা স্পেশাল টাইপ অফ কমিটি, কেন বলো তো? এটা একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, বিয়ন্ড আউট, মানে লোকসভা এবং রাজ্যসভা থেকেই তোমার হচ্ছে মেম্বার্সরা থাকে, ঠিক আছে। 2:1 অনুপাতে, মানে এখানে হচ্ছে 15 জন মেম্বার, 15 + 7, ওকে। 15 + 7 মানে হচ্ছে টোটাল হচ্ছে 22 জন আছে মেম্বার। কার আছে? তোমার হচ্ছে এই কমিটি অফ পাবলিক আন্ডারটেকিং। কিন্তু মাথায় রাখবে এর চেয়ারম্যান হবে সব সময়ের জন্য লোকসভা থেকে, ঠিক আছে। এর চেয়ারম্যান হবে ফ্রম লোকসভা অনলি, ওকে, মাথায় রেখো। আর পাবলিক অ্যাকাউন্ট কমিটিরও স্ট্রেংথ কিন্তু 22, ঠিক আছে। মানে 15 জন থাকবে ফ্রম লোকসভা থেকে এবং 7 জন থাকবে ফ্রম রাজ্যসভা থেকে, মাথায় রেখো, ওকে। এবং এই সমস্ত কমিটিতে চেয়ারম্যান যে কেউ হতে পারে, চাপ নেই, বিরোধী দলের কেউ হলেই হলো, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে মানে কমিটি অফ পাবলিক আন্ডারটেকিং এর ক্ষেত্রে কিন্তু চেয়ারম্যান লোকসভা থেকেই নেওয়া হবে, কিন্তু এটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, ঠিক আছে। মাথায় রেখো যদি পারো তো। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলো। চুজ দ্য কারেক্ট অপশন। আ মানি বিল মে বি ইন্ট্রোডিউসড অনলি ইন দ্য লোকসভা, ওকে। তো বলছে মানি বিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত হতে পারে, হ্যাঁ এটাই ঠিক আছে, ওকে। একটু আগেই তো বললাম আর্টিকেল 110-এ আছে। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, শোনো, মানি বিলের সঙ্গে আরেকটা বিল হয়, তাকে বলা হয় ফাইন্যান্স বিল, ঠিক আছে। তো দেখো বিল রিলেটেড আমার একটা ভিডিও আছে, তোমাদের যদি কারো রেফারেন্সের প্রয়োজন হয় তোমরা চাইলেই ওইটা দেখতে পারো, ডেফিনেটলি তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো দেখো সেটা হচ্ছে আর্টিকেল 117-এর মানি বিলের দুখানা টাইপ হয়, টাইপ 1, টাইপ 2। টাইপ 1টা আছে আর্টিকেল 117-এর ক্লজ 1-এ, আর টাইপ 2টা আছে আর্টিকেল 117-এর ক্লজ 3-তে, ওকে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? একটা কথা তোমরা মাথায় রাখবে, অল মানি বিল আর ফাইন্যান্স বিল, ঠিক আছে। বাট অল ফাইন্যান্স বিল আর নট মানি বিল, ঠিক আছে। সমস্ত মানি বিলই কিন্তু ফাইন্যান্স বিল, কিন্তু সমস্ত ফাইন্যান্স বিল মানি বিল নয়। তাহলে অল 110 আর 117, কিন্তু অল 117 আর নট 110, ঠিক আছে। এই কথাটা মাথায় রাখবে, পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। কি বলছে? দ্য লোকসভা অ্যালোন মে ভোট অন এক্সপেন্ডিচার চার্জ আপন দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ওকে। তো বলছে যে চার্জ আপন মানে কি? ধরে নাও যেই সমস্ত জায়গা থেকে স্যালারি দেওয়া হয়, প্রেসিডেন্ট বলো, চেয়ারম্যান বলো, ঠিক আছে, তো যাদের স্যালারি দিই, তো সেটা বলছে এক্সপেন্ডিচার চার্জ অন। আর একটা হয় চার্জ ফ্রম যেটা, সেটা কিন্তু ভোটেবল পার্ট, কিন্তু চার্জ আপন যেটা বা চার্জ অন যেটা, সেটা কিন্তু
নন ভোটেবল পার্ট, ঠিক আছে। তো মাথায় রেখো, মানে এমনটা নয় যে এদেরকে স্যালারি দেওয়া হবে তার জন্য আগে বিল পাস করাতে হবে তবে স্যালারি দেওয়া হবে, এরকম কিন্তু নয়, ঠিক আছে। তো এই কারণে নন ভোটেবল বলা হয়, তো এই কথাটা ঠিক নেই, ঠিক আছে। The expenditure that is charged upon the Consolidated Fund of India is not votable either house of the Parliament. Yes, this is the right answer, ঠিক আছে। ভোটেবল হবে না আমি বললাম তোমাদেরকে, তো দিস ইজ দ্য রাইট আনসার। আর একটা কথা তোমাদেরকে বলি, এই যে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ওকে, এর আর্টিকেল কত জানো? এর আর্টিকেল হচ্ছে আর্টিকেল 266, ঠিক আছে। আর্টিকেল 266 ক্লজ 1 এ আছে। আর একটা হয় পাবলিক অ্যাকাউন্ট বলে, সেটা হয় আছে আর্টিকেল 266 ক্লজ 2 তে, ওকে। এই কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে এই যে আমাদের যে ট্যাক্সের টাকা বা গভর্নমেন্ট যে রেভিনিউ আর্ন করে সেইগুলো যায় এই কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে, ঠিক আছে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, এছাড়া বাকি যে টাকা পয়সাগুলো সেগুলো যায় হচ্ছে আর্টিকেল 266 ক্লজ 2 তে, যাকে আমরা বলি পাবলিক অ্যাকাউন্ট, ঠিক আছে। এটাকে আমরা বলি কি পাবলিক অ্যাকাউন্ট। আর একরকম টাইপের ফান্ড আছে, সেটাকে বলা হয় কন্টিনজেন্সি ফান্ড, ঠিক আছে। সেটা আছে আর্টিকেল 267 এ। তো এটা মূলত কন্টিনজেন্সি মানে কি, আপদকালীন। তো সেই আপদকালীন সময়ে এটা ব্যবহার করা হয় এবং এইটা কিন্তু তদারকি করে কে? প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট করে। বাই দ্য ওয়ে, কোশ্চেন আসুক আমি ডিটেলস আরো বলে দিচ্ছি। চলো নেক্সট কোশ্চেনে যাই। A motion of no confidence against the government can be introduced in, ঠিক আছে। তো নো কনফিডেন্স মোশন কোথায় উত্থাপন হতে পারে, ঠিক আছে। তো জানো তোমরা যে কাউন্সিল অফ মিনিস্টার দে কালেক্টিভলি রেসপন্সিবল টু লোকসভা, ঠিক আছে, আর্টিকেল 75 ক্লজ 3 তে আছে। আর একটা কথা বলে রাখি যে নো কনফিডেন্স মোশন তুলতে গেলে কিন্তু 50 জনের সাপোর্ট লাগবে, ঠিক আছে। এটা মাথায় রেখো, যে কোনো দিন পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, এই নো কনফিডেন্স মোশনের সঙ্গে আরেকটা কথা হয়, তাকে বলা হয় সেন্সিওর মোশন, ঠিক আছে। সেন্সিওর মোশন ডিফারেন্স কি? নো কনফিডেন্স মোশন পাস হলে এন্টায়ার কাউন্সিল অফ মিনিস্টারকে রিজাইন করতে হয়, কিন্তু সেন্সিওর মোশন যদি পাস হয় তাহলে এন্টায়ার কাউন্সিল অফ মিনিস্টারকে রিজাইন করতে হয় না, ওই পার্টিকুলার মিনিস্টার বা গ্রুপ অফ মিনিস্টার্সকে কি করতে হয়? রিজাইন করতে হয়, তার জন্য সরকার পড়ে যায় না। দিস ইজ দ্য ডিফারেন্স, ঠিক আছে, মাথায় রেখো। আচ্ছা, What is the name of the motion to draw the attention of Lok Sabha to a recent matter of urgent public importance? If admitted, it leads to setting aside the normal business of the House for discussing a definite matter urgent public importance. আচ্ছা, বলে দিচ্ছি কি বলেছে। বলেছে যে এখানে দুটো কথা ইম্পর্টেন্ট, যে কোন মোশনটা লাগবে যদি এরকম হয় যে আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্সের জন্য, কিন্তু কার অ্যাটেনশন পাওয়ার জন্য? লোকসভার অ্যাটেনশন পাওয়ার জন্য, ঠিক আছে। এন্টায়ার লোকসভার অ্যাটেনশন পাওয়ার জন্য কোন মোশনটা তুলবো, ঠিক আছে। তো এখানে তোমরা অনেকেই গুলিয়ে ফেলো কলিং অ্যাটেনশন মোশনের সঙ্গে অ্যাডজর্নমেন্ট মোশনকে, ঠিক আছে। আমি এক্ষুনি বলে দিচ্ছি, তো এটা আনসার হবে অ্যাডজর্নমেন্ট মোশন, ঠিক আছে। যদি এটা বলতো সেম একই রকম কথা যদি বলতো কোন একটা পার্টিকুলার মিনিস্টারের অ্যাটেনশন ড্র করার জন্য যদি এই মোশনটা তোলা হতো, তাহলে তাকে বলতাম কলিং অ্যাটেনশন মোশন। যেহেতু এটা এন্টায়ার হাউস বলেছে, ঠিক আছে, তাহলে আনসার কি হবে? অ্যাডজর্নমেন্ট মোশন হবে। এবং মাথায় রাখবে অ্যাডজর্নমেন্ট মোশন তুলতে গেলে কিন্তু 50 জনের সাপোর্ট লাগবে, ঠিক আছে, 50 জনের সাপোর্ট লাগবে, মাথায় রাখো। এবং এই অ্যাডজর্নমেন্ট মোশন যদি তোলা হয় তাহলে কমপক্ষে 2.5 ঘন্টা ডিসকাশন করতে হবে, ঠিক আছে। কমপক্ষে 2.5 ঘন্টা ডিসকাশন করতে হবে মিনিমাম, তার বেশি হতে পারে, কম যেন না হয়, ঠিক আছে। নেক্সট, the government of India revoked the special status or limited autonomy granted under article 370 of the Indian Constitution Jammu and Kashmir, ঠিক আছে। when জানতে চাই জম্মু কাশ্মীরে আমরা দেখবো যে স্পেশাল স্ট্যাটাসটা আমরা তুলে দিয়েছি, আর্টিকেল 370 থেকে আমরা রিভোক করে দিয়েছি, তুলে দিয়েছি। তো কবে জানতে চেয়েছে? তোমাদের আশা করি মনে আছে, এটা হয়েছিল 5 অগাস্ট, ঠিক আছে, 5 অগাস্ট 2019 সালে। তো খুব সহজ প্রশ্ন ছিল, অগাস্ট 2019, ঠিক আছে। তো আর্টিকেল 370 কিন্তু আজ আর নেই, জম্মু কাশ্মীরকে যে স্পেশাল স্টেটাস দিতাম আজ আর নেই। তো জম্মু কাশ্মীরকে ভেঙে আমরা দুখানা ইউনিয়ন টেরিটরি করেছি, একটা জম্মু কাশ্মীর, একটা লাদাখ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এই রিলেটেড আর একটা আর্টিকেল ছিল, তোমাদের মনে রাখি, আর্টিকেল 35A, ঠিক আছে। এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে না, জম্মু কাশ্মীরের কনস্টিটিউশনে ছিল, ওকে। চলো, হুইচ অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউস আ ন্যাশনাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইন ইন্ডিয়া ফ্রম জুলাই 2017? দেখো, তোমাদের আশা করি মনে আছে 101st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছিল 2017 সালে, ওকে। এবং ফার্স্ট ডে অফ জুলাই, ওকে, ফার্স্ট ডে অফ জুলাই থেকে জিএসটি ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো এই 1 জুলাইটাকে জিএসটি ডে হিসাবে বলা হয়, জিএসটি ডে। আচ্ছা, জিএসটি কাউন্সিলের কথা কোথায় বলা আছে?
জিএসটি কাউন্সিলের কথা বলা হচ্ছে আর্টিকেল 279A তে, আর শুধুমাত্র জিএসটির কথা বলা আছে কোথা নম্বর আর্টিকেলে, আর্টিকেল 246A। এই তিনটে কথা মাথায় রেখো। জিএসটি ডে ওকে কবে বলা হয়, 1 জুলাই। জিএসটি কাউন্সিল 279A এবং জিএসটির কথা বলা আছে আর্টিকেল 246A। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক অ্যাকাউন্ট কমিটি অফ পার্লামেন্ট ইজ অ্যাপয়েন্টেড বাই, আমি অলরেডি বললাম যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি চেয়ারম্যানকে কে অ্যাপয়েন্ট করে, সেটা দিস ইজ দ্য স্পিকার অফ লোকসভা। ঠিক আছে, স্পিকার অফ লোকসভা। এবং মানে কাদের থেকে অ্যাপয়েন্ট করা হবে, বিরোধী দল থেকে অ্যাপয়েন্ট করা হবে। ঠিক আছে, আচ্ছা বাই দ্য ওয়ে এই পার্লামেন্টারি কমিটিগুলোর যে টেনিওর হয়, ঠিক আছে, টেনিওর সেটা কিন্তু হয় 1 বছরের জন্য, মাথায় রেখো। হ্যাঁ, 1 বছরের জন্য। এবং এদের ইলেকশন হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে, কিন্তু এদের ইলেকশন হয়। ঠিক আছে, মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, দ্য পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু লেজিসলেট অন দ্য সাবজেক্ট অফ অল 3 লিস্ট ইন রেসপেক্ট অফ। ঠিক আছে, তো বলছে যে পার্লামেন্ট চাইলে এই তিনটের মধ্যে কোন জায়গার, ঠিক আছে, 3টে লিস্টেই ল বানাতে পারে। তো অবভিয়াসলি ইউনিয়ন টেরিটরি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা আছে আর্টিকেল 239-এ। ওকে, যে ইউনিয়ন টেরিটরি রিলেটেড সমস্ত কিছু দেখবে কে, ইউনিয়ন গভর্নমেন্ট দেখবে, পার্লামেন্ট দেখবে। নেক্সট কোশ্চেন, দ্য কনস্টিটিউশন রিজার্ভস দ্য রেসিডুয়ারি পাওয়ার ইন, বাই দ্য ওয়ে রেসিডুয়ারি পাওয়ার কাকে বলে আমি বলে নিই। 3খানা লিস্ট আছে তোমরা জানো, একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, লিস্ট নাম্বার 1, স্টেট লিস্ট, লিস্ট নাম্বার 2, আর একটা আছে কি আমার হচ্ছে কনকারেন্ট লিস্ট বা লিস্ট নাম্বার 3। যে সাবজেক্ট ম্যাটারটা, যে আইটেমটা এই 3টে লিস্টের কোথাও মেনশন করা নেই, সেরকম আইটেমকে আমরা রেসিডুয়ারি আইটেম বলি। ঠিক আছে, বিফোর কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন এই রেসিডুয়ারি লিস্টের উপর ল বানাতে পারতো ভাইসরয়। ঠিক আছে, তোমাদেরকে যখন আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়িয়েছিলাম আমি বলেছিলাম তখন। তো দেখবো কি এই রেসিডুয়ারি পাওয়ারে আফটার কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন সেটা এই পাওয়ারটা এনজয় করে কে, ওয়ান অ্যান্ড অনলি ইউনিয়ন পার্লামেন্ট, ওয়ান অ্যান্ড অনলি। স্টেট লেজিসলেচারের এখানে কোনো ভূমিকা নেই। ঠিক আছে, এই কথাটা আছে আর্টিকেল 248-এ, রেসিডুয়ারি লিস্ট। ঠিক আছে, আর কোনো একটা সাবজেক্ট ম্যাটার সেটা রেসিডুয়ারি কিনা সেটা ডিসাইড করে কে, কোর্ট ডিসাইড করে। ঠিক আছে, মাথায় রেখো। The constitutional provision relevant for solving questions of repugnancy between a central law and state law is found in, এটাকে বলে ডক্ট্রিন অফ রিপাগনেন্সি বলে একটা প্রভিশন আছে। ঠিক আছে, এটা আছে আর্টিকেল 254-এ। ঠিক আছে, কি বলা হয় বলতো, যে কোনো একটা পার্টিকুলার ম্যাটারে যদি সেন্ট্রাল ল এবং স্টেট ল নিয়ে যদি কোনো ঝামেলা বাঁধে, তাহলে সেন্ট্রাল ল উইল প্রিভেল ওভার স্টেট ল। ঠিক আছে, তো এটাকে বলে ডক্ট্রিন অফ রিপাগনেন্সি, আর্টিকেল 254 এটা আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। বোথ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার ক্যান লেজিসলেট অন, ঠিক আছে, পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার ল বানাতে পারবে নিচের কার উপর। ঠিক আছে, দেখো সিআরপিসির উপর বানাতে পারে, চাপ নেই। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং, এটা তো কনকারেন্ট লিস্টেরই পার্ট, এটাও কনকারেন্ট লিস্টের পার্ট। তো মোর দ্যান 2 মানে অল অফ দ্য অ্যাবাভ উইল বি দ্য আনসার। ম্যারেজ, কন্ট্রাক্টস অ্যান্ড টর্টস তো অবভিয়াসলি হবে, কোনো আনলফুল অ্যাক্টিভিটিকে টর্টস বলা হয়। ঠিক আছে, তো ঠিক আছে, চলো এই ছিল মোটামুটি পার্ট 1-এর এই কয়েকটা 20খানা কোশ্চেন রাখলাম। নেক্সট আমি এপিসোডে আরও এরকম সিরিজ করে পুরো পার্লামেন্টে আমি কভার করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।